আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের হাদিকে হাদির হত্যাকারীকে ভারতবর্ষে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে কলকাতার এসটিএফ গ্রেপ্তার করেছে। সে নিয়ে কালকে থেকে আপনাদের ওখানে ধুমধুমার কাণ্ড চলছে, মানে খবরে ধুমধুমার কাণ্ড খবরে চলছে। এখন সত্যি একটা বড় দুঃখজনক ঘটনা সেটা ঘটেছিল। একটা ছেলে যাচ্ছে, তাকে একটা দুম করে গুলি করে মেরে দিল। যে দুজন মেরেছিল তাদেরকে ধরা হয়েছে। আমাদের কাগজে আজকে এটা বেরিয়েছে, বাংলাদেশের ওসমান হাদি খুনে রাজ্যে গ্রেপ্তার 2। এই দেখুন, সিঙ্গেল কলম এখানে আছে। আমি খবরটা একটু পড়ছি, গুরুত্বপূর্ণ অংশ পড়বো, কারণ আপনারা সবই জানেন এটা। আপনাদের আমি এতে দেখলাম, খবরে দেখলাম, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে খুনের ঘটনায় এই রাজ্য থেকে 2 বাংলাদেশি অভিযুক্ত গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। রাহুলের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, আলমগীরের বাড়ি ঢাকায়। ধৃতেরা খুনের বিষয়টি স্বীকার করেছে বলে দাবি গোয়েন্দাদের। এসটিএফ এর দাবি, শনিবার রাতে উত্তর 24 পরগনা বনগাঁর বাগদা রোড থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বনগাঁ এলাকায় একজনের কাছে আশ্রয়ের জন্য এসেছিল, সেখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে দাবি গোয়েন্দাদের। এসটিএফ এর এক কর্তা জানান, কিছুদিন আগে গোয়েন্দারা জানতে পারেন বাংলাদেশে তোলাবাজি খুনের সঙ্গে জড়িত 2 বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ওই খবরের ভিত্তিতে খোঁজ চালিয়ে 2জনকে শনিবার দিন রাতে গ্রেপ্তার করা। ধৃতদের রবিবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে 6 দিন চিকিৎসা চলার পরে তার মৃত্যু হয়। এরপরই বাংলাদেশ জুড়ে অশান্তি শুরু হয়। ভাঙচুর, আগুন লাগানো উত্তেজিত হাদি সমর্থকেরা। পরে কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। এই তো আপনারা সবাই জানেন। পেছনের ব্যাপারটা হলো, আমাদের এখানে সে ধরা পড়েছে, আমাদের এখানে তো কোনো অপরাধ করেনি, খুন করেছে বাংলাদেশে। এখন বাংলাদেশে খুনের বিচার তো ভারতবর্ষে হতে পারে না। ভারতবর্ষে যে বিচারটা হবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের বিচার। এখন অবৈধ অনুপ্রবেশ হয়েছে, সেটা এখন আদালতে নিয়ে গিয়ে হাজির করেছে। হাজির করাতে আদালত বলেছে, ঠিক আছে, 14 দিনের আপাতত জেল হাজতে রাখো, তারপরে মামলা শুনবো। শুনে ম্যাক্সিমাম জেল হলে হয়তো 3 মাস কি 6 মাস হয়তো জেল হবে। তারপরে তাকে হয়তো ভারতের হাতে, এই বাংলাদেশের হাতে ভারত প্রত্যর্পণ করবে, যদি বাংলাদেশ সরকার চায়। এখন সেক্ষেত্রে ভারত একটা অস্ত্র হাতে রাখতে চাইছিল, যে এই যে এত ভারত বিরোধী কথা কয় এরা, সবসময় কইতাছে ওই ভারত দোষী, ভারতই মাইরা দিছে, ভারত পলায় গেছে, সবকিছুই ভারতের দোষ। তাই ভারত এবার কি করেছে, কলকাতার এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সে তারা করেছে কি, একদম সোজা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গিয়ে একেবারে গতকালকে রাত্রিবেলাতেই একেবারে হাদির সামনে হাজির করেছে ম্যাজিস্ট্রেটকে, দিয়ে 160 পড়ে তার কাছ থেকে জবানবন্দি নিয়েছে। এখন 160 পড়ে, আমাদের আইপিসির 160 পড়ে জবানবন্দি নেওয়া মানে সেই জবানবন্দিটা কিন্তু আইনত গ্রাহ্য। এবার এই যে জবানবন্দিটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। এই জবানবন্দিটা বাংলাদেশেরও কোনো কাজে লাগবে না, কিন্তু ভারতের কাজে লাগবে কখন জানেন? যখন এই ভারত বিদ্বেষী কথাবার্তা হবে, যখন এই ভারতের বিরুদ্ধে কামান দাগা হবে, তখনই এইটাকে দেখিয়ে দেওয়া হবে যে তোমরা এগুলো করেছিলে, তোমাদের লোক মেরে আমাদের ভারতবর্ষে ঢুকেছিল, এই দেখো ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের জবানবন্দি, এই তার ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর আর তাদের ছবি এবং তাদের সই পরিষ্কার সেখানে থাকবে। এটা ভারত হাতে রেখে দেবে, যখন দরকার হবে তখন প্রেজেন্ট করবে। এই বাংলাদেশের তো লোকের তো আর কি ভারতবর্ষ বিদ্বেষ ছাড়া তো আর কোনো চিন্তা নেই।
খাবে কি পড়বে কি সে চিন্তা নেই, শুধু ভারত বিদ্বেষ। যেখানে যা দেখো সব ভারতের দোষ। এখন এই নির্বাচন হয়েছে, তার তার পেছনে আবার ভারতকে না আবার দায়ী করে দেয় যে ভারত এখানে রিগিং করেছে। নিজেরা কি করেছে নিজেরাই জানে, এবং ভারত রিগিং করেছে। গত 3বার তো ভারত রিগিং করেছিল বলে তো চালিয়ে দেওয়া হয়েছিল। এখন যত খুন খামারি হ্যান ত্যান হচ্ছে না, সব বলছে ভারত থেকে লোক গিয়ে রয়ের এজেন্টরা ওখানে গিয়ে করে আসছে। মানে ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশ যেন গিজ গিজ করছে। আরে রয়ের এজেন্ট আপনার পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার দেশের লোক, সে রয়ের অ্যাসেট। আপনি তার সঙ্গে বসে চা খান, আপনি গুণাক্ষরেও জানেন না সে হচ্ছে আপনার দেশের লোক, হলো আমাদের অ্যাসেট। এইভাবেই অ্যাসেট তৈরি হয়। তো যাই হোক, সে সমস্ত বলে লাভ নেই। এখন যা হচ্ছে, এই যে হাদিকে নিয়ে যা হচ্ছে, তাতে একটা জবনিকাপাত হলো। আসলে ধরা পড়লো আরো কারণ তার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে SIR হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এখন SIR এর সব জায়গায় খোঁজা হচ্ছে কোথায় অবৈধ বাংলাদেশি রয়েছে। খুঁজতে খুঁজতে এখানে বনগার ওখানে একটা খবর পায় STF যে 2 জন এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তখনই পুলিশের সন্দেহ হয় এই 2 জন নিশ্চয়ই গোপনে ভারতবর্ষে ঢুকেছে। খুঁজে তারপর এই 2 জনকে একটা মানি এক্সচেঞ্জের দোকান থেকে, তার নাম বলা যাবে না, মানি এক্সচেঞ্জের দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। এইবার তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোন দালাল মারফত তারা এই আশ্রয় খোঁজ করছিল এবং কারা এখানে আশ্রয় দেয়। কারণ SIR এ পরিষ্কার বলা আছে যারা আশ্রয় দেবে এবং যারা আশ্রয়ের ব্যবস্থা করে দেবে তারাও কিন্তু সমানভাবে দোষী, তাদেরও কিন্তু জেল হবে। ইন্ডিয়ান যে সিটিজেন হয় তাকেও জেল ভোগ করতে হবে। সেই জন্য সেটা করেছে, এইভাবে ধরাটা পড়েছে। এখন আর একটা ব্যাপার হচ্ছে যে এই আপনার 1 মিনিট, হ্যাঁ, এই জবানবন্দিতে, এই যে 164 জবানবন্দিতে কি জবানবন্দি দিয়েছে। এখন 164 জবানবন্দি হয়, সেটা সোজা চলে যায় বন্ধ খামে, সোজা পুলিশের কাছে যায়। পুলিশ সেটা আদালতের কাছে সমর্পণ করে যে হুজুর এই হচ্ছে 164 জবানবন্দি, এই হচ্ছে। আমাদের এখানে তো কোনো কাজে লাগছে না। আমি জানার চেষ্টা করছিলাম যে 164 জবানবন্দিতে সে কি বলেছে, কারা এর পেছনে আছে। তা 164 জবানবন্দি ঝপ করে তো কেউ বলতে চায় না সে কি জবানবন্দি হয়েছে। 164 জবানবন্দি বলা যায় না, কারণ এটা হচ্ছে গোপন জবানবন্দি। তবে ভাষায় যেটা শুনলাম সেটা হচ্ছে ভারত বিরোধী একটা অংশ যারা এই নির্বাচনটা চায়নি, ঘুরিয়ে ফিরিয়ে তারা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এনসিপির নাম। আমিও মিলিয়ে দেখলাম যে এনসিপি লাশের রাজনীতি করে। এর আগে আবু সাইদের ঘটনা ঘটেছিল, আমি 2 4 মিলালাম যে এনসিপি করলেও এটা করতে পারে। এনসিপি এদেরকে হয়তো কাজে লাগিয়েছে। আপনাদের দেশে যখন প্রত্যর্পণ হবে তখন আপনারা সবই জানতে পারবেন। আমি এখন যা বলছি সত্যিও হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। আমি আন্দাজের ভিত্তিতে বলছি। ওদের যে কথা, ওদের কথার যে আভাস, গোয়েন্দাদের কথার যে আভাস, তাতে এটা আমি বুঝতে পেরেছি যে এটা ভোট যারা চায়নি তারাই একমাত্র এটা করিয়েছে একটা অশান্তি সৃষ্টি করার জন্য, যে আবার ভারত বিরোধী কামান টামান দাও, দেশকে অস্থির করে দাও। যেমন বলা হয়েছিল হাদির বিচার করতে হবে, ভারতের থেকে হাদির বিচার এদের ধরে আনতে হবে, এই নিয়ে তুলকালাম কাণ্ড করেছিল। ফলে এরা ভোট বানচাল করার চেষ্টা করেছিল। এখন এর পেছনে লাশের রাজনীতিটার মানে যোগাযোগটা আছে, সেটাও আমাকে মোটামুটি তারা একটা মানে ছায়া আর কি বলেছে, আর কি পুরোটা বলেনি, কোনো নাম টাম কারোর কোনো কিচ্ছু বলেনি। শুধু বলেছে এই যারা চায়নি তারাই একমাত্র এইটা করেছে। আর আমিও একদম, যেহেতু প্রথম থেকে এর পেছনে লেগে রয়েছি, তাই আমি 2 4 মেলানোর চেষ্টা করলাম যে এটা ওই আবু সাইদের মতো ঘটনা একটা ঘটিয়ে এরা আবার বাংলাদেশকে উত্তপ্ত করতে চেয়েছিল।
কারণ মোহাম্মদ ইউনূস তো তাকে ছিলেন যে ভোটটা কি করে বানচাল করা যায়, আর তার চেহারা যেমনটা হচ্ছে এনসিপি। এর পেছনে আমাদের মাস্টারমশাই অধ্যাপক থাকতে পারে, রিজওয়ানা সব থাকতে পারে। ম্যাডাম অত্যন্ত খেলুড়ে জিনিস, আমি প্রথমে বুঝতে পারিনি, অত্যন্ত খেলুড়ে জিনিস। তো যাই হোক, ম্যাডাম এখন তো শান্তির বাণী ছড়াচ্ছেন, তিনি কিচ্ছু জানেন না। তিনি এখন মানে আইনের ফাঁক ফোকর বলে তিনি বেরোবার চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারবেন না, কেউই বেরোতে পারবেন না। তো যাই হোক, এখন আপনারা যদি এখন প্রত্যর্পণ চান, আপনারা ভারতের কাছে আপনারা বাংলাদেশ সরকার, আমি তাদেরকে বলছি, বা বাংলাদেশ সরকার বা আপনারা আবেদন করুন, ভারতবর্ষ কিন্তু এদেরকে প্রত্যর্পণ করে দেবে, কোর্টের থেকে আদেশ নিয়ে এদেরকে প্রত্যর্পণ করে দেবে। এইটুকু খবর আমার কাছে আছে। অর্থাৎ হাদির খুনের পেছনে এনসিপি নামক একটি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যার মাথায় ছিলেন ইউনূস এবং তার ডান হাত বাঁ হাত ছিলেন একটা হচ্ছে প্রফেসর ডক্টর নজরুল, আর একজন হচ্ছে রিজওয়ানা হাসান ম্যাডাম। এরা হচ্ছে আসল চক্রী। এই পরিস্থিতিতে ভোট হওয়া নিয়ে একটা বড় প্রশ্ন নতুন করে তুলে দিয়েছে নিহত ওসমান হাদির ইনকিলাব মঞ্চ। আপনাদের হয়তো মনে আছে, নিশ্চয়ই মনে আছে, 12ই ডিসেম্বর হাদি আততায়ীর দ্বারা আক্রান্ত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ তারা দাবি করেছিল হাদি হত্যায় জড়িত আওয়ামী লীগ এবং আততায়ী ভারতে পালিয়ে গেছে। এরপর 18ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরে হাদির মৃত্যু হয়। ইতিমধ্যে তার দল ইনকিলাব মঞ্চ সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে, নইলে দেশে নির্বাচন হতে দেয়া হবে না। সেই সময়সীমা শেষ হয়েছে। খুনির বিচার হওয়া দূরের কথা, পুলিশের চার্জশিট এখনো ঠিকমতো জমা পড়েনি। একটি চার্জশিট পুলিশ অবশ্য জমা করেছিল, তবে ইনকিলাব মঞ্চ সেটা গ্রহণ করেনি। তাদের বক্তব্য, আসল খুনিকে ও খুনের পরিকল্পনা যারা করেছে তাদের আড়ালে রেখে পুলিশ এই চার্জশিট দিয়েছে। এটা তারা মানছে না, মানবেও না। পরবর্তী চার্জশিট এখনো তৈরি হয়নি পুলিশের। এমন পরিস্থিতিতে যখন মিডিয়া এবং সরকারের নজর কেন্দ্রীভূত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ওপর, যখন পাবলিক অ্যাটেনশন থেকে ওসমান হাদি প্রায় অদৃশ্য হয়ে গেছে, তখন গতকাল 5 জানুয়ারিতে ইনকিলাব মঞ্চ হাদিকে নিয়ে নেমে পড়ল বিক্ষোভে। গতকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং ওসমান হাদির স্ত্রী ফাতিমা তাসলিম জুমা, তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তাদের দাবি, পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট নন এবং তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান। তাদের প্রধান দাবি হলো, আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের ওপর আস্থা রাখতে পারছেন না। তাদের বর্তমান দাবি হলো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ চাই। দ্বিতীয়ত, পুলিশের জমা দেওয়া চার্জশিট তারা প্রত্যাখ্যান করেছে, যেহেতু তারা মনে করে এতে রাঘব বোয়ালদের আড়াল করা হয়েছে। এর অর্থ রাঘব বোয়ালরা আছেন তাহলে। তৃতীয়ত, হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। কেন এই কৌশল পরিবর্তন করলো হঠাৎই এই ইনকিলাব মঞ্চ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন বন্ধ করা যত না, তার চেয়ে বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা তাদের কাছে এখন বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। প্রথমে তারা বলেছিল নির্বাচন বন্ধ করে দেব যদি না এর মধ্যে খুনিদের ধরা হয়, ইত্যাদি ইত্যাদি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি জানিয়েছেন যে জাতিসংঘের অধীনে তদন্তের ঘোষণা না আসা পর্যন্ত তারা যমুনার সামনে থেকে সরবেন না। তারা যমুনার সামনে বসে গেছেন অবস্থান বিক্ষোভে। বর্তমান পরিস্থিতি কি রকম? আজ 6 ফেব্রুয়ারি সকালেও এবং আজকেও এই মুহূর্তে খবর পাওয়া গেল যে যমুনা ভবনের আশেপাশে কড়া নিরাপত্তা ও পুলিশের বেষ্টনী তো সকাল থেকে ছিল।
এবং আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছিল যে প্রশাসনের কোনো আশ্বাস নয়, বরং দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা পর্যন্ত তারা এক চুলও নড়বেন না। সরকার যদি দ্রুত কোনো সুনির্দিষ্ট সমাধান না দেন, তবে নির্বাচনের আগ মুহূর্তে এই আন্দোলন বড় ধরনের গণজমায়েতে রূপ নিতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে সেখানে পুলিশের সাথে, ইউনূস বাহিনীর সাথে, মানে পুলিশের সাথে সাথে শোনা যাচ্ছে যে জামাতেরও তারা ছাত্র শিবিরের লোকজন সেখানে চলে গেছে, তারা লাঠি সোঁটা নিয়ে গেছে এবং তাদের সাথে ওখানে লড়াই শুরু হয়ে গেছে। এটা গত রাতে যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘকে তাদের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হবে, তবে সরকারের এই ঘোষণা কিন্তু আন্দোলনকারীদের খুশি করতে পারেনি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গতকাল রাতে জানিয়েছিলেন যে যতক্ষণ না সরকার জাতিসংঘকে চিঠি পাঠানোর বিষয়টি যে কোনোভাবে না দৃশ্যমান বা দালিলিকভাবে নিশ্চিত করছে, ততক্ষণ তারা যমুনার সামনে থেকে সরবেন না। আর আজ সকালে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার ঘোষণা জানার পর তারা আন্দোলন কিন্তু শিথিল করেনি এবং বিক্ষোভও তারা সেখান থেকে বন্ধ করার ঘোষণা দেয়নি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জাবের আজ সকালে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তারা সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে একে কেবল আশ্বাস হিসেবে দেখতে চান না। তারা চাইছেন জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে না আসা পর্যন্ত বা এই প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।